মোর নিজের মানসি কি সেটা বুঝি তুই জানিস না? জানিস না তুই মোর নিজের মানসি কি কয়ে দিতে হবে নাকি তোরে? এই বুড়িমা, কয়ে দিতে হবে? ঠিক আছে ঠিক আছে, মানুরে তো চাই না, তো মানুষ যাবে না তোর সাথে। মানু ওই এখানেই থাকবো, যাবো না রে তোর সাথে, যাবো না। ঠিক আছে, তুই খুশি তো? ভানু, ভানু, তুমি এখন ইমন দিদির কথা রাগ করিস? হ্যাঁ, আরে ওর কি এখন তোমার ওই মন বুঝি কথা কইবার অবস্থায় আছে? তুমি রাগ করো না ভানু, তুমি রাগ করো না। দেখো, আমাদের জামাই যখন নিজে থেকে তোমাকে জাতি কইছে, তাহলে তুমি যাও, এতে আর কথার কি আছে? সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি আমার ইমন দিদির কাছে থাকো, তাহলে আমরা এইভাবে একটু শান্তিতে থাকবো যে না, ইমন দিদিটা ভালো আছে। কোন রকম গন্ডগোল হলে তুমি ওর সামাল দিতে পারবে, আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। যাও, যাও, রাগ করো না। ইমন দিদি ও রাগ করতে নাই, ও তোমার মায় না? আমরা এদিকটা ঠিক করি না। ইমন হয়তো মুখ ফুটে আপনাকে কিছু বলছে না, কিন্তু ও তো মনে মনে চায় যে আপনি ওর সঙ্গে যান। ভাবুন তো, ওই বাড়িতেও কাউকে চেনে না, জানে না, আর এতজন অচেনা লোকের মাঝখানেও থাকবে কি করে? কমফোর্টেবল হবেই বা কি করে? যাকে একদম পছন্দ করে না, তার সঙ্গে দিনের পর দিন, মাসের পর মাস কি থাকা যায় এরকম ভাবে? তাই বলছি, দেরি না করে চলুন। আমি কি একাই আপনাকে অপছন্দ করি? আপনিও তো আমাকে খুব অপছন্দ করেন। আমাকে তো আপনি দু চোখের কোণ দিয়েও দেখতে পারেন না। এখন যদি আমি এই কথাগুলো বলতে যেতাম, তাহলে তো আপনি থাক, এখন কিচ্ছু বলার দরকার নেই। আমি তো আর চিরকাল ওখানে গিয়ে থাকতে যাব না, শুধু কটা বছর কোনো রকমে আমি ডাক্তারিটা পাশ করতে পারলেই। এবার যেতে হবে। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে। বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু? খোয়া যাও, খোয়া যাও রে। ও কিও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু? খোয়া যাও, খোয়া যাও রে।
আচ্ছা, মেয়েটার কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? দেখো, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, সেটা তো আর ফেরানো যাবে না। তা যা করণীয় সেটা তো করতে হবে নাকি? ও বড় মামি, ওই কি সব নিয়ম কানুন আছে ওগুলো মেজমামি ওরা মেজমামা, তুমি বলো না, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে কি করে? নিয়ম কানুনগুলো সব সেই তো, মানে আমাদের ছোটদা ভাই যখন একবার সিঁদুর পরিয়ে বিয়ে করে নিয়ে চলেই এসছে, এখন কি তাহলে এই মেয়েটা এখন সিঁদুর উঠিয়ে বাপের বাড়ি চলে যাবে? বলো দেখি সবাই। আমি এ বিয়ে কিছুতেই মানতে পারবো না। আমাদের বাড়ির একটা প্রেস্টিজ আছে, একটা সম্মান আছে। তুমি কি করে এই কাজটা করলে আমি তো ভাবতেই পারছি না। রণ, তুই তো আমাদের একটা খবর দিতে পারতিস। হ্যাঁ, তুই অনেকে ডেকে নিয়ে গেলি আর যেতে বললি রূপকথাকে। আমি তো বুঝতে পারছি না যে এত বড় একটা সিরিয়াস ইস্যু যখন তুই আমাদের কারোর সঙ্গে একটা পরামর্শ করার প্রয়োজন বোধ করলি না। তুই এরকম একটা অসম বিয়ে করে ফেললি। হ্যাঁ না মামু, রণকে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে, না হলে ওই অসম বিয়েটা করতো না। এই পুতুলের মতন এক কানা মেয়ে আমার রণর ঘাড়ে জোর করে চাপি দেওয়া হয়েছে, তা সে কি করবে? সারা জীবন তাকে বয়ে বেড়াবে? মানলুম তার বাপ নেই, সে মরে গেছে, দেখাশোনার নোক চাই, খাওয়া পড়ার যোগান দেওয়ার নোক চাই নি। বেশ দেবে, আমাদের রণ দেবে, খাওয়া পড়ার যোগান দেবে, মাসে মাসে টাকা পাঠাবে। টাকা দিয়েই তো সম্পর্ক, তাই তো, আর তো কিছু নয়। তুমি একটা আইপিএস অফিসার রণ, তুমি তোমার পাওয়ার এক্সিকিউট করলে না কেন? পাড়ার ছেলেরা জোর করে চাপ দিয়ে তোমার ঘরে মেয়েটাকে গুছিয়ে দিতে পারলো? হ্যাঁ, রণ, তোমার বিয়ে নিয়ে আমাদের অনেক ভাবনা ছিল, সেসব তো কিছুই হলো না। তুমি এখন কি বলছো? যে ওই মেয়েটাকে আমাদের সবাইকে বাধ্য হয়ে মেনে নিতে হবে, এটাই বলছো তো? বলুন তো ঠাকুরপো, এ বিয়ে আমি কিছুতে মেনে নেবনি। তাতে রণর কিছু যায় আসবে না, সে হয়তো তার বউকে নিয়ে চলে যাবে কাজের জায়গায়। আমার কথা আমি বলে দিলুম, এ বিয়ে আমি কিছুতেই মেনে নেবনি। কুসুম দোলা চলো 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 পাল্টা।